নিজে যেটা ভাবতেন সেটা আমাদেরকেও ভাবাবার চেষ্টা করতেন। তো তিনাকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি নিজেই 2021 সালের নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে 1956 ভোটে হেরেছিলেন। তারপরেও তিনাদের ঔদ্ধত্য কমেনি। তিনাদের মুখে মা মাটি মানুষের নেত্রী বলতেন, আর কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক রাখতেন না। তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে 5 মিনিট কথা বলতেন না। আপনি ইন্ডিভিজুয়াল লড়াই করবেন নাকি আপনি বিজেপির সঙ্গে একসঙ্গে লড়াই করবেন? কেন বিজেপির সঙ্গে লড়তে যাব? বিজেপি তো নিজেদের দক্ষতায় যোগ্যতায় বাংলার মানুষের কাছে 260টি আসন জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা লাভ করেছে। তারা তাদের ভালোভাবে রাজ্য চালাবে। আমরা বিরোধী আসনে বসে তাদের যে রাজ্যপাট সেটা যাতে রাজ্যের মানুষের মঙ্গলে কাজ করে, মানুষের সব রকম মানুষকে নিয়ে কাজ করে, সব মানুষের সব জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষকে যাতে পরিষেবা দেয়, সেটাই আমরা এই সরকারের কাছে আশা ব্যক্ত করি। মানে লড়াইটা কি তাহলে তৃণমূলের বিরুদ্ধে না? এখন তৃণমূল তো হেরে ফিনিশ, তার বিরুদ্ধে আর কি থাকবে? 6 মাস অপেক্ষা করুন না। তৃণমূল বলে কি বস্তু এটা আর থাকবে না পশ্চিমবাংলায়। আগামী নির্বাচনগুলোয় দেখবেন তৃণমূলের টিকিট নিয়ে আর টাকা দিয়ে টিকিট নিত, তো এরপর আর তৃণমূলের টিকিট নিয়ে কেউ লড়ার নাম করবে না, কেউ লড়তেই না। দেখুন, নতুন সরকার ভালো কাজ করবে এটাই আমি আশা ব্যক্ত করব। আর পার্সোনাল যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও যেমন আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে, বা আগামী দিনেও যতদিন উনি বাঁচবেন থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে হুমায়ুন কবির তার যা বয়স, তার যা পলিটিক্যাল লংজিভিটি বা তার যে 43 বছরের কেরিয়ার, তো শুভেন্দু অধিকারীর বয়স আমার থেকে অন্তত 6-7 বছরের কম, তো তারও অনেক লম্বা কেরিয়ার। ব্যক্তিগত শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিরোধিতা থাকবে, বিজেপির বিরোধিতা থাকবে। আমার আমজনতা পার্টির পক্ষে থেকে শ্রীবৃদ্ধি করার জন্য, পার্টিকে শক্তিশালী করার জন্য আমার পদক্ষেপ থাকবে। দেখুন না, বাবরি মসজিদ রাম মন্দির করে ভারতবর্ষের ক্ষমতায় এসছে। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে, আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে, আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন না। হ্যাঁ, একাই তো লোকসভায় একাই লড়াই করবো। আমি কোনো পার্টির সঙ্গে অনেক তেল মেরেছি। মোহাম্মদ সেলিম, আইএসএফের নেতা, কংগ্রেসের নেতাদের অনেক বলেছিলাম। তারপরে মিম, তার সঙ্গে তো জোট হয়েছিল। তারা একটা ভিও বা এআই ভিডিওকে সামনে রেখে 12 কোটি টাকা খেয়ে নিল। এই ইমরান সোলাঙ্কি বলে স্টেট প্রেসিডেন্ট, ওয়াইসির মতো যোগ্য সম্পন্ন ব্যক্তি সেটাকে যাচাই না করে। হ্যাঁ, দেখুন, বলা অনেক সহজ। আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, ভারতবর্ষের দেশ চালাচ্ছে বিজেপি। 25 বছর ধরে গুজরাট চালাচ্ছে, কখনো আসাম চালাচ্ছে, কখনো উড়িষ্যায় এসছে। মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অনেক কঠিন আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসার জন্য অনেক কিছু বলেছে। শুধু দেখতে থাকুন, তারা মানুষের জন্য কাজ করুক, তাহলে আরও তাদের শক্তিশালী হবে, তারা আরও বেশি। মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর জন্য বলেছি, ভেতরে বলেওছি। উনি বললেন যে আমি চেম্বারে গিয়ে ডেকে পাঠাবো। দুর্ভাগ্যবশত যখন চেম্বারে ঢুকেছিলেন তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, উনি বেরিয়ে গিয়েছেন। যদি আসে ভালো, নাহলে ওনার যারা লোক আছে তাদের হাতে। কি কি মিষ্টি খাওয়ালেন? আমি তো নিয়ে এসেছি বিখ্যাত ছানা বড়া মুর্শিদাবাদের, আর মনোহারা, দুটোই আমাদের মুর্শিদাবাদে 600 বছর ধরে যারা মুদির এই মিষ্টিন্ন ভাণ্ডার, কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডার, এটা অনেক নাম করা মিষ্টি। আমি 7 ফর নওদা আর রেজিনগর থেকে কালকে যদি রিজাইন হয়, তাহলে স্পিকার তো এখনও বসেনি,
কালকে হলে করব, কালকে বোধহয় সম্ভবত হবে না। স্পিকার পরশুদিন বসলে স্পিকারের কাছে তো রিজাইন করতে হয় নিজের হাতে লিখে। ওখানে তো আবার নির্বাচন হবে তাহলে। হ্যাঁ, তো বাই ইলেকশন হবে। আমি ইলেকশন কমিশনকেও রিকোয়েস্ট করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও রিকোয়েস্ট করব। উনি তো আমায় জিজ্ঞেস করলাম, উনি বললো ভবানীপুরটা রাখবো, নন্দীগ্রাম ছাড়বো। তাহলে আমি নওদা রাখছি, রেজিনগর ছাড়ছি। এই দুটো আসনে যাতে আগস্টের মধ্যে বাই ইলেকশনটা হয়। মুখ্যমন্ত্রীর অনেক ভূমিকা থাকে আর ইলেকশন কমিশনকে বলে, কারণ সরকারি কর্মচারীদের পুজোর টাইমে সবারই ছুটি দরকার, সবারই তাদেরকে রিলিফ দিতে হবে। কাজেই আগস্ট মাসের মধ্যে যাতে দুটো সিটে বাই ইলেকশন হয়ে যায়, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রিকোয়েস্ট করব আর ইলেকশন কমিশনকে। রেজিনগর থেকে কাকে রাখছেন? আমার ছেলে যে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিল 1994 সালের 9 মে, সে বর্তমানে রাজনীতিতে আছে। কোটিপতি 100 কোটি টাকার মালিক করে দিয়েছেন মোদিজি। তার নেতাদের কোটিপতি করতে পারেননি, তিনি দেশের সাধারণ মানুষকে লাখপতি করেছেন, কোটিপতি করেছেন। এটাই মোদিজি আর মমতাজির মধ্যে পার্থক্য, সেটা লোকে দেখতে পাচ্ছে। দেখুন, যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। 40টা দেশ থেকে আমরা পেট্রোল আনছিলাম, অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই, কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও আছেই। তো সেই জন্য সাবধান হওয়া উচিত। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। আমরা জানি যখন কোভিড এলো, কোভিডের নাম যখন কেউ শোনেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি থেকেই কোভিডের উপরে কমিটি বানিয়ে তার ব্যাপারটা অবজারভেশনে রেখেছিলেন, তাই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তো সেরকমই বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। সবাই যেহেতু সতর্ক হওয়া উচিত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গতকালও বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে দেশে অন্তত 50 দিনের মতো জ্বালানি স্টকটা মজুত আছে। তাহলে এই দামটা তো আরো কয়েকদিন বাদেও বাড়ানো যেত না, অনেকদিন নিয়ে গেছে। আপনারা দেখুন খবর, অয়েল কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা লস করছে দাম বাড়ায়নি বলে সরকার। তার ওটা সীমা থাকতে পারে, তাদেরও ব্যবসা চালাতে হয়। তো সেই জন্য সরকার যতটা সম্ভব টানার পরে এটা করতে বাধ্য হয়েছেন। দিলীপ দা, স্কুলে বন্দে মাতরম আবশ্যক করা হলো, প্রত্যেক স্কুলেই কিন্তু লাগু করা হবে এবং প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম গাইতে হবে। কি বলবেন নতুন সরকারের এরকম? না, বলার কিছু নেই, এটা তো আগে থেকেই আছে, বিভিন্ন রাজ্যে আছে, সংসদ বিধানসভায় হয়। তো স্কুল থেকে আমাদের বাচ্চাদেরকে দেশভক্তি শেখানো উচিত। তো সেখানে তো যে ধরনের কিছু কিছু কুশিক্ষা দেওয়া হচ্ছিল, সংস্কার বিরোধী, সেগুলো পরিবর্তন হওয়া দরকার আছে। ভারতবর্ষে বন্দে মাতরম বলে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, বিপ্লবী আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে, ফাঁসিতে গেছে। এই সঙ্গীত আমাদের কাছে খালি সঙ্গীত নয়, এটা তো জাতীয় সঙ্গীত এবং আমাদের কাছে প্রেরণার একটা মন্ত্র। শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় অফিসার, তাকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করেছে ইডি। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবে আইন তার কাজ করছে। সরকার টি-20 ঢঙে ব্যাট করছে। সবার প্রশ্ন, টেস্ট ম্যাচটা আসল টেস্ট ম্যাচ কবে খেলা হবে? মন্ত্রিমণ্ডল হয়ে যাবে, সব কাজ বিভক্ত হয়ে যাবে, তখন নিজের কাজ শুরু করে। যেই কাজগুলো আগে হওয়া উচিত ছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে, কেন্দ্রের যোজনাগুলো এখানে লাগু হয় না, সেগুলো দেওয়া উচিত। অনেক কাজ না করার জন্য সরকার ইচ্ছা করে রাজ্য সরকার নিত না, অনেক ফাইল চিঠি আসতো, সেগুলো উত্তর দিত না। সমস্ত ডিপার্টমেন্টে আছে। কার আমার এগ্রিকালচার মার্কেটিং বিভাগ থেকেও একটা সার্কুলার দেওয়া হয়েছে আগে, রাজ্যের যে কেন্দ্রের থেকে আসা, এরকম বহু পড়েছিল। এবং সেই যেখানে যত সার্কুলার চিঠি পড়ে আছে সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি। অনেক জায়গায় এসছে, সেখানে চাপা পড়ে গেছে, মন্ত্রীরা বলছেন কাউকে দেওয়া দরকার নেই, মুখ্যমন্ত্রীও তাই ছিল, ভয়ে আপনারা করতেন না। সেগুলো আমরা চেয়ে পাঠাচ্ছি, কোথায় কি কাজ পেন্ডিং আছে সেটা আমরা পুরো করব। দাদা, আপনি এত বছর ধরে রাজনীতি করছেন, আপনি কি করলেন? আপনি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকেন। কালকে আমরা আপনার সমনাম দিলীপ মণ্ডল, তার বাড়িতে গিয়ে যা দেখলাম আমাদেরই চোখ তেড়িয়ে গেছে। বাড়িতে আবার গুহাও আছে একটা, কোথায় সেই গুহার শেষ আমরা দেখতে পাই? দেখুন, আমরা আগেই আমি বলতাম যে একদিক দিয়ে মাননীয় মোদিজি অসফল, কারণ মমতা ব্যানার্জি তার ইঞ্চি ফুট সাইজের নেতাদের কোটিপতি 100 কোটি টাকার মালিক করে দিয়েছেন। মোদিজি তার নেতাদের কোটিপতি করতে পারেননি, তিনি দেশের সাধারণ মানুষকে লাখপতি করেছেন, কোটিপতি করেছেন। এটাই মোদিজি আর মমতাজির মধ্যে পার্থক্য, সেটা লোকে দেখতে পাচ্ছে।
যেভাবে ধারাধার অ্যারেস্ট হয়ে যাচ্ছে, যেভাবে কলকাতা শহরে টকাটক বুলডোজার নামছে, তাহলে কি এবার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদের যে উদ্দেশ্যটা ছিল যে যারা আইন মানবে না তাদেরকে উপযুক্ত বুঝিয়ে দেওয়া? না না, এটা আমরা আমাদের পার্টি কথা দিয়েছে আমাদের যখন ম্যানিফেস্টো, সেখানে আমরা বারবার বলেছি এগুলো করব, আর সেটা অনেক কাজ অনেক বছর ধরে পেন্ডিং হয়েছে, আর এইগুলোর জন্য কাজ পিছিয়ে যাচ্ছে, রেভিনিউ আসছে না, লুট হয়ে যাচ্ছে, সেজন্য কোথাও কেউ কোনো আটকাতে পারবে না, এমলা হোক নেতা হোক, এগুলো আগে আমরা পরিষ্কার করবই, যাতে স্বাভাবিক গতিতে প্রশাসন চলে, সাধারণ মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস আসে, তারা যেন মাথা উঁচু করে জীবনযাপন করতে পারেন, কর্মচারীরা যেন কাজ করতে পারেন, আপনারাও যারা মিডিয়ার লোক তারা যেন মন খুলে কাজ করতে পারেন, সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। গতকাল তপসিয়াতে নওশাদ সিদ্দিকী গেলেন এবং তিনি বললেন যে তিনি এবার কোর্টে যাবেন, তিনি আদালতের দ্বারস্থ হবেন। না, কোর্ট তো খোলাই আছে, সেজন্য কোনো রকম যদি আইনের বাইরে কাজ হয় সবাই কোর্টে যেতে পারে, সরকারও আইন হাতে নেবে না, পুলিশও নেবে না, আর যারা হাতে নিয়েছেন তাদেরকে কোর্টে যেতে হবে। দাদা, প্রশান্ত দেবনাথ ওকে ফাটা বিজেপি নেতা তোলাবাজি কেসে গ্রেপ্তার করলে বিধাননগর দক্ষিণ থানা পুলিশ। দেখুন, কে কোথায় তোলাবাজি করছে, যদি করে থাকে তাকে তো আইন সাজা দেবেই। বহু লোক কয়েক বছর ধরে আমাদের পার্টিতে ঢুকে পড়েছে, পুরনো অভ্যাস আছে বা পুরনো পাপ আছে, তারও তো বিচার হওয়া উচিত। একটা সিভিক পুলিশ ওটা কি থানার বাইরে লাঠিচার্জ, একটা ভাইরাল ভিডিও হয়েছে, লাঠিচার্জ করতে আমি জানি না কোথায় কে লাঠিচার্জ করেছে, সিভিক পুলিশকে কে অধিকার দিয়েছে লাঠিচার্জ করার, কবেকার ভিডিও কোথা থেকে এসছে জানা নেই, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে হোম ডিপার্টমেন্ট আছে, তিনি নিশ্চয়ই দেখবেন ব্যাপারটা। কাউকে আমি ইন্টারভিউ দিচ্ছি না এখনো পর্যন্ত, সমস্ত মিডিয়া বলে রেখেছে, যখন দরকার হবে দেবো, কিছু করি আগে। पेट्रोल और डीजल में कुछ 3 रुपए करके बढ़ोतरी हुई, कल तक आप बता रहे थे कि अभी तक कोई बढ़ा नहीं है। पिछले 3 साल से लगभग जो युद्ध चल रहा है दुनिया में, बहुत सारा संकट दूसरे देशों में आया है, माननीय मोदी जी ने हमारे ऊपर आँच आने नहीं दिए थे, केवल गैस का दाम बढ़ा था, लेकिन ये सब जानते थे कि कब बढ़ेगा, तो बढ़ना जितना कम से कम बढ़ाया है। ऑयल कंपनियां सारी नुकसान में चल रही है, हजारों लाखों करोड़ उनको नुकसान हो चुकी है, लेकिन उसका भी सीमा होता है, तो जितना मिनिमम बढ़ाना चाहिए सरकार उतना बढ़ाए। कल ईडी ने शांतनु सिन्हा विश्वास को गिरफ्तार किया, जो कि ये कालीघाट के उसी से फिर डीसी हुए, क्या कहेंगे? ऐसे सरकारी दफ्तर में बहुत अफसर हैं, पुलिस प्रशासन में, दूसरे डिपार्टमेंट में भी हैं, जो सारे